সো আজকে আমরা শুরু করছি যে মেশিন টুল টেস্টিং অ্যান্ড ইনস্টলেশন। ওকে, তো দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখন মেশিন টুল ইনস্টলেশন অ্যান্ড টেস্টিং, এটা খুবই একটা জরুরি বিষয় একটা মেশিনের প্রপার ফাংশনিং এনশিওর করার জন্য। প্রথম হলো যে ইনস্টলেশন প্রসিডিউরটা যদি ভুল হয় তাহলে কিন্তু তোমার আর তুমি মেশিনের যে পারফরমেন্স বলো, রিলায়েবিলিটি বলো, এগুলা কিন্তু আমরা আর পাবো না আর কি। সো আরেকটা হলো যে আমি যদি মেশিনটা এটার পারফরমেন্স টেস্ট না করে আমি এটাকে মেশিনিং পারপাসে বা প্রোডাকশন কাজে লাগাই দেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো সময় মেশিনের যে কোনো ফল্ট যদি আইডেন্টিফিকেশন প্রথমেই না হয় তাহলে কিন্তু আমরা এটা ফেল করবে। অর্থাৎ মেশিন টেস্টিংটা করব যাতে করে মেশিনের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো থাকে ম্যানুফ্যাকচারার কর্তৃক সেটা এনশিওর করা। ফর এক্সাম্পল আমি যদি একটা ফটোকপি মেশিনের কথাই ধরি, মনে করো ফটোকপি মেশিন তুমি একটা কিনেছো যে হ্যাঁ পার মিনিটে আমার 60টা ফটোকপি হইতে হবে A4 সাইজ কাগজে। এখন মেশিনটা কিনে তোমার এই একটা প্রোগ্রাম চালাইতে হবে যে মিনিটে 60টা হয় কিনা এটা টেস্ট করতে হবে, কারণ এটা কম হইতে পারে। হ্যাঁ, তাহলে এই যে পারফরম্যান্স, সেই পারফরম্যান্সটা কিন্তু তোমাকে করতে হবে। তো সেই জন্য প্রপার মেশিন ইনস্টলেশন এবং তোমার প্রপার মেশিন ইনস্টলেশন ইজ ক্রিটিক্যাল। কেন? এটা ম্যাক্সিমাইজিং রিলায়েবিলিটি এন্ড মিনিমাইজিং দ্য লাইফ সাইকেল কস্ট, সো ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে ইমপ্রপার ইনস্টলেশন ইজ এ ক্রনিক সোর্স অফ ডাউন টাইম। ডাউন টাইম মানে কি? ওই যে মেশিনিং টাইমের বাইরে যে সময়গুলো নষ্ট হবে সেগুলা, তো শুরু করতে যে সময়টা যাবে সেটা, এবং পুয়ার প্রোডাক্ট কোয়ালিটি হবে, রিডিউস দ্য ক্যাপাসিটি অফ দ্য মেশিন, তার মানে পারফরমেন্সটা কমে যাবে, এবং হাই অপারেটিং কস্ট হতে পারে। স্যার ডাউন টাইমটা কি বলছেন স্যার? হ্যাঁ স্যার ডাউন টাইমটা বুঝি নাই স্যার, ডাউন টাইমটা কি বলছেন? ডাউনটা হলো একটা নন মেশিনিং টাইম, ঠিক আছে? যেটা মেশিনটা মনে করো একটা প্রোডাক্ট তুমি তোমার কাছে অটোক্যাড একটা ডিজাইন আসলো, ঠিক আছে? সাপোজ এখন তুমি বানাবা, এই যে একজন তোমাকে অর্ডারটা দিল, এই অর্ডারটা নেওয়ার পরে মেশিনিং শুরু করা পর্যন্ত যে টাইমটা, এই সময়টা আমরা বলতে পারি আর কি ডাউন টাইম, ঠিক আছে? নন মেশিনিং টাইমের আন্ডার এটা যায়, ঠিক আছে? So then correct installation is second in importance. Only the proper selection of the machine tool itself in guaranteeing optimum performance from piece of equipment and proper return of invested capital. তো এটা আমাদের দরকার যে আমি যে পরিমাণ ইনস্টলেশন করবান, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করেছি মেশিন টুলের পিছনে, সেটা আমার সঠিকভাবে যদি পেতে চাই তার আগে যাচাই করে নিতে হবে যে মেশিনটা কিরকম পারফরমেন্স করছে। So test of machine tools are necessary for checking the static and dynamic accuracy. Static accuracy বলতে আমরা কিছু বুঝি, আর ডাইনামিক accuracy বলতে কিছু বুঝি। একটা মেশিন যখন স্ট্যাটিক অবস্থায় আছে, মনে করো লেদ মেশিন, তখন লেদ মেশিনের আমরা দেখবো যে তার যে আমি সাইজটা ছিল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তারপরে যে বেড সাইজটা ছিল, তারপরে যে স্পিন্ডলের যে প্যারামিটারটা ছিল, তারপরে ওই লিড স্কোয়ার যে প্যারামিটার গুলো ছিল, এগুলো আমি মেপে মেপে দেখবো ঠিক আছে কিনা, ঠিক আছে? দিস আর কল্ড স্ট্যাটিক। এবার ডাইনামিক করেছি মানে আমার ম্যাক্সিমাম আরপিএম, মিনিমাম আরপিএম স্পিন্ডলের হচ্ছে কিনা, তারপরে আমি যেই রকম যে ডেজিগনেটেড ফিড রেট দেওয়ার কথা সেটা ফিড রেট দিতে পারছি কিনা, হ্যাঁ, তারপরে এই যে মোশন গুলা, এই মোশন রিলেটেড যত পারফরমেন্স গুলো আছে সেগুলা ঠিক মতো হচ্ছে কিনা, হ্যাঁ, পাওয়ার কনজাম্পশন বেশি হচ্ছে কিনা, রিজিডিটি, ভাইব্রেশন প্রুফ প্রপার্টিজ আছে কিনা, ভাইব্রেশন প্রুফ মেশিনিং এর সময় তার ভাইব্রেশন প্রপার্টি অ্যাডজর্ব করার এবিলিটি আছে কিনা। তো সো এই সমস্ত বিষয়গুলা অল আর রিলেটেড টু মেশিন ইনস্টলেশন এন্ড টেস্টিং। এখন মেশিন ইনস্টলেশন যখন আমরা করি, তো এইটা হলো কি যে তোমার নিচে যে ছবিটা দেখতেছো, তোমরা তো ড্রয়িং করছো, ড্রয়িং এর কনসেপ্টটাকে বলো তো এগুলা কিসের ছবি? নিচের গুলা ড্রয়িং এ কিন্তু একটা সিম্বল ছিল, এই ধরনের সিম্বল গুলো একটা সার্টেন ম্যাটেরিয়ালকে
ডিনোট করে, মনে আছে? কাস্ট আয়রন, স্টিল, বিভিন্ন ক্রস সেকশনাল ভিউ আঁকার সময় তুমি এগুলো শিখছো। এটা হলো কনক্রিট ম্যাটেরিয়ালের একটা সিম্বল, এই যেগুলো। সো এগুলো হলো কনক্রিট ম্যাটেরিয়ালের সিম্বল। সো তুমি যখন একটা মেশিনকে বসাবা, তাইলে প্রথম যে কাজটা সেটা হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা যেখানে আছে, মনে করো তো আমাদের ওয়ার্কশপ যেগুলো আছে, ওয়ার্কশপে কিন্তু প্রত্যেকটা মেশিন মনে রাখবা নিচে ফাউন্ডেশনটা আলাদাভাবে ক্রিয়েট করা আছে। করার পর এই ধরনের বোল্ট মেকানিজম দিয়ে এটা বসানো আছে প্রত্যেকটা মেশিন। তোমরা ইচ্ছা করলে নেক্সট টাইম যখন আসে এটা খেয়াল রাখবা, দেখবা যে ফাউন্ডেশন আলাদা করা আছে, তৈরি আলাদা। অর্থাৎ এই ফাউন্ডেশনটা স্পেশালি তৈরি করতে হয়, কারণ তুমি যদি নরমালি একটা মেশিনকে, হেভি মেশিনকে বসাই দাও, যখন মেশিনিং অপারেশন গুলো হবে, প্রেসিং অপারেশন গুলো হবে, তখন এই পুরা মেশিনটা যদি ভাইব্রেশন সহ্য করতে না পারে, এখানে পুরা মেশিনে যদি ভাইব্রেশন, বিভিন্ন ধরনের বিভিন্ন কম্পোনেন্টে ডিফারেন্ট ভাইব্রেশন হয়, তাহলে কিন্তু তোমার রিলেটিভ পজিশন গুলা বিটুইন দি ওয়ার্ক পিস, টুল, জব সবগুলো নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তোমার জব এগুলি সেটা আবার খালি একটা প্রপার্টির কারণে। সো তোমাকে কি করতে হবে? এডুকুয়েটলি অ্যাঙ্করিং করা লাগবে এই বেসটার জন্য। তো সেটা কিভাবে করতে হয়? এটা অনেকটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজের মতন, যে ফাউন্ডেশন প্রিপারেশন অফ হেভি মেশিন। এখানে কিছু আলাদা স্টাডি আছে। এই স্টাডি গুলা মেনটেন করে, যার যা কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটা ফলো করে ইউ হ্যাভ টু মেক দ্য ফাউন্ডেশন। ঠিক আছে? তো এই ফাউন্ডেশন গুলা আমি তোমাদেরকে পরে একদিন এই ফাউন্ডেশন ম্যাটেরিয়াল কি হবে না হবে সেটা চার্ট দিয়ে দিব। সেটা একটু দেখে নিলে আর কি, যে আলাদা একটা ফাউন্ডেশন লাগে, এই আর কি। এখন কি কি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস ইউ শুড কনসিডার ফর ডিজাইন ফাউন্ডেশন, এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। তো ডিজাইন ফাউন্ডেশন যখন করবা, হ্যাঁ, তখন প্রপার অ্যালাইনমেন্ট এনশিওর করার জন্য ফাউন্ডেশনের মধ্যে কিছু ডিজাইনিং প্যারামিটার লাগবে, যেমন ফাউন্ডেশন থিকনেস। এই ফাউন্ডেশন থিকনেসটার উপরে নির্ভর করবে যে তোমার ফাউন্ডেশন ম্যাটেরিয়ালটা কিরকম স্টিফনেস হবে, সেই স্টিফনেস দিয়ে আমি ভাইব্রেশন গুলো সহ্য করতে পারবো কিনা। সো দ্য স্টিফনেস অফ এ ফাউন্ডেশন ভ্যারিজ উইথ দ্য কিউব অফ ইটস থিকনেস। মনে রাখবে, এটা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন আছে। Stiffness of the foundation is varies with the cube power of the thickness. অর্থাৎ thickness যদি t হয়, t to the power cube এর proportional হবে ফাউন্ডেশন thickness। এটা একটা ডিজাইন প্যারামিটার। So the stiffer the required support, the more concrete is required. এটা তো একটা আলাদা একটা হিসাব আছে। So যত বেশি thickness করবা কনক্রিট ম্যাটেরিয়াল দিয়ে, তত বেশি ফাউন্ডেশনটা ক্রিয়েট করা লাগবে। এবং আরেকটা মনে করো, তুমি ফাউন্ডেশনের সাইজটা কিরকম হবে, মানে তুমি তো ডেপথনেসটা বুঝলাম, তো ডেপথটা তুমি বের করতে পারতেছো বাই সাম ডিজাইন প্রিন্সিপল। এখন ঘটনা হলো যে এটার এরিয়া, ফ্লোর এরিয়াটা কত হবে একটা মেশিনের জন্য। এটা মেশিন যত বড় হবে, এরিয়াটা তত বড় হবে। এবং মনে রাখবা যে একটা মেশিনের বিভিন্ন পার্ট থাকে, একদিকে ক্যারিয়েজ টেরিয়েজ যা আছে, গিয়ার বক্স, একদিকে টেল স্টক যা আছে, অথবা প্রেস মেশিন হলে একদিকে প্রেস, আরেকদিকে অন্য এলিমেন্ট গুলো আছে, ডাই গুলো আছে। তো যাই থাকুক না কেন, বড় মেশিন যতই বড় হোক না কেন, তোমাদের একটা জিনিস এনশিওর করতে হবে, all machine elements should be mounted on the same type of foundation block. দেখা গেল তুমি অর্ধেকটা দিলে ভালো ফাউন্ডেশন, আর অর্ধেকটা দিলে নর্মাল ফাউন্ডেশন, তখন কিন্তু এই মেশিনে বিরাট গ্যাঞ্জাম হবে। সো ওই পুরো মেশিনটা যেন সেম ফাউন্ডেশন ব্লকের উপরে বসানো থাকে, এটা তোমার এনশিওর করতে হবে ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য মেশিন। দেন হলো লোকাল সয়েল কন্ডিশনটা কিরকম আছে, সেই মাটিটা তোমার সলিডিটি আছে কিনা, সঠিক ফাউন্ডেশন আছে কিনা। সো এই মাটিটা যদি স্টেবল না হয়, তুমি যতই ফাউন্ডেশন দাও নিচের থেকে, এটা মাটি যদি কোনো কারণে ব্রেকডাউন হবার সরে যায়, তাহলে তোমার মেশিনটা ফেল করবে। সো লোকাল সয়েল কন্ডিশন মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট টু এনশিওর দ্যাট the foundation will be stable on the soil on which it is placed. তো প্রথম হলো, তাহলে প্রথমে কোনটা করতে হবে, এইটা নাকি ফাউন্ডেশন বানাই ফেলবো? এই তিনটার মধ্যে কোনটা আগে করা উচিত? সয়েল কন্ডিশন। এক্স্যাক্টলি, প্রথমে আগে সয়েল কন্ডিশন যাচাই করতে হবে। সয়েল কন্ডিশন যাচাই করে তুমি ওখানে কোন জায়গায় ফাউন্ডেশনটা করবা সেই লোকেশনটা বের করে নিতে হবে। তারপরে তুমি ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য মেশিন তোমার থিকনেস গুলো আসবে। তারপরে ক্রস সেকশনাল ফ্লোর এরিয়া অফ দ্য ফাউন্ডেশন উইল বি ডিপেন্ড অন দ্য মেশিন সাইজ। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে।
দেন এটা মোটামুটি তো বেসিক প্রিন্সিপাল, এটা মোটামুটি বইয়ে আছে, আমি তোমাদেরকে বইয়ের কপি দিব অতি সত্বর। আর এটা তো ক্লিয়ার হলো না? আচ্ছা, এখন এই তোমাদের একটা কথা বলি, এই বৃহস্পতিবারে একটা পরীক্ষা নেই সকাল 9টায়। স্যার কোন টপিকে? ওই জাস্ট স্ট্রাকচারাল ডায়াগ্রাম যে চ্যাপ্টারটা পড়াইছি ওইটার উপরে স্ট্রাকচারাল ডায়াগ্রাম। স্যার রে ডায়াগ্রাম, স্পিড চার্ট গুলো স্যার একটু কঠিন হয়ে যায় স্যার। না, রে ডায়াগ্রাম না, স্ট্রাকচারাল ডায়াগ্রাম, স্ট্রাকচারাল ফর্মুলা। আর হলো আমি বলে দিব না, দরকার হলে একটা ইমেইল করবো যে এই জিনিসগুলো পড়ো। অ্যাসাইনমেন্ট দেন স্যার। না, অ্যাসাইনমেন্ট দেওয়া যায় স্যার। একটা অ্যাসাইনমেন্ট দিব না, দুইটা অ্যাসাইনমেন্ট দুইটা পরীক্ষা, ঠিক আছে? দুইটা অ্যাসাইনমেন্ট দুইটা পরীক্ষা, ঠিক আছে না? তাহলে কি এই সপ্তাহে দিতে চাচ্ছ নাকি চাচ্ছ না? যে চাইছে না দিলে এর পরের সপ্তাহে যাবো গিয়া। না স্যার, দিলে স্যার শেষ হয়ে গেল স্যার। জি স্যার, দিয়ে দেই স্যার। আমি শর্ট সিলেবাসটা পাঠিয়ে দিচ্ছি, ওকে, আজকে রাত্রে। স্ট্রাকচারাল ডায়াগ্রাম পর্যন্ত স্যার রাখেন স্যার। আমি দিব পর্যন্ত না, আমি সিলেবাসটা ভাগ করে দেব, সুন্দর করে গুছিয়ে দেব। স্যার পরীক্ষাটা স্যার কিভাবে নেবেন স্যার? আমি ওই যে অন্যান্য স্যাররা বদুল সালাম স্যার বা তাল স্যার যেভাবে নিচ্ছে সেভাবেই বসে থাকবো আর কি। ক্যামেরা কি অন রাখতে হবে? স্যার আমাদের কি স্যার সামনে আসতে হবে স্যার জুমেন? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন রাখবো, আমি দেখবো মাঝে মাঝে। আর তোমার টাইম দেবে এই এতক্ষণের মধ্যে আমার ইমেইলে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। স্যার হুম। রাতে আনসার এক্সামটা স্যার, সকালে নিলে সমস্যা হয়ে যায়, সকালে নিলে তো আমাকে ঘুম ধরতে পারে না স্যার। না উঠতে পারলে নাই, ও তো যার দরকার, যার ঘুমটা ইম্পর্টেন্ট সে দিবে না, কোনো সমস্যা নাই তো। আমি তো না ঘুমাই কইতেছি না, যার ঘুম ইম্পর্টেন্ট সে ঘুমাবে, আমি তো বললাম তো। ভেরি গুড, তাই না? হ্যাঁ স্যার ওই আমরা যারা মোবাইল দিয়ে ইউজ করি তারা ক্যামেরা অন করে যখন আবার মেইল বা কোশ্চেন চেক করতে যায় তখন ওই ক্যামেরাটা ডিসকানেক্ট হয়ে যায় বারবার। এই প্রবলেমটা ওই বদির সালাম স্যারের ওখানে ফেস করছি, স্যার কিছু বলে নাই অবশ্য। তো ওই ক্ষেত্রে কি করবো স্যার? আচ্ছা, অন্য স্যার না বললে আমি কিছু বলবো না, সেটা দেখবো আমি টেস্ট মেকানিজমটা কি সমস্যা, ঠিক আছে? কিন্তু কিন্তু আমি চাবো যে ক্যামেরাটা অন রাখতে। অন রাখে কি সমস্যা, কি সমস্যা? মানে স্যার স্যার জুম অন থাকে, বের হয়ে কোশ্চেনটা দেখতে গেলে যখন স্যার ওটা আবার চলে যায় মোবাইলে। পিসিতে এটা সমস্যা হয় না স্যার, কিন্তু আমরা যারা মোবাইল ইউজার আমাদের এই সমস্যা হয়। আমি খুব ইজিলি করে দিব। শোনো, আমি সময় দিব কোশ্চেনটা লেখার জন্য। প্রথমে এক লাইনে একটা প্রশ্ন থাকবে, সেই কোশ্চেনটা লেখা শেষ, খাতায় লিখবা প্রশ্নটা, তারপরে ক্যামেরা অন হয়ে যাবে, বাস হয়ে গেল। ভেরি ইজি, ঠিক আছে না? আমার প্রশ্ন হলো স্যার অথবা আপনি স্ক্রিনশট দিলে তো হয় স্যার। হুম, অথবা স্যার আপনি জুমে স্ক্রিনশট দিয়ে দিলে হয়ে যাবে স্যার। ইয়েস, আমি জুমে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, বাস হয়ে গেল। ওকে স্যার, আমরা যখন সাবমিশন করব স্যার তখনও তো সেম প্রবলেমটা হবে আর কি, যখন ওই পিডিএফ বানাইতে হবে কপিটা। তখন তো একটা টাইম শেষ হয়ে যাবে মনে হয়। এটা তো আমি জানি এগুলা পিডিএফ করতে কতক্ষণ লাগে, ছবি তুলতে কতক্ষণ স্যার লাগে, ওই পিডিএফ বানাইতে বানানোর কতক্ষণ সময় লাগে। স্যার পিডিএফ বানানোর সময় স্যার ওই ক্যামেরা অফ হয়ে যায় বা একটু মানে উঠে যাইতে হয় স্যার অন্য। আমি তো জানি তো, আমি শোনো, আমি একদম স্টাইল আমি বলি স্টপ রাইটিং হবে, তারপরে 10 মিনিট 5 মিনিট সময় দেবো, 5 মিনিটের মধ্যে পিডিএফ করে ইমেলে পাঠাই দাও, স্যার ঝামেলা নাই। ওই সময় ভিডিও অন না থাকলে সমস্যা হবে না আসলে। সেটাই আর কি, আমি তো সেটাই বলতেছি। তুমি তো আর পরীক্ষার সময় পিডিএফ করতেছ না বসে বসে, তাই না? স্যার পিডিএফ বানানোর টাইমটা স্যার 10 মিনিট দিলে বেটার হয় স্যার, মানে বিগত সব কোশ্চেনে। তুমি আমার চেয়ে বড় ফাইল তো পিডিএফ করবে না, আমি একটা বই পিডিএফ করতে কতক্ষণ লাগে আমি জানি। স্যার মোবাইলে স্যার কিছু সিস্টেম, মোবাইলে দেখা যাচ্ছে স্যার ওই যেটা দিয়ে পিডিএফ বানাবো স্যার ওই অ্যাপ্লিকেশনটা অন হইতে একটু সময় নেয় স্যার, মোবাইল অনেক সময় স্লো আচ্ছা, করে। আমি দেখি, আমি দেখি। স্যার মোবাইল স্যার হ্যাং করে স্যার, প্রবলেম হয় স্যার আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 মিনিট দিলে স্যার মেইল করতে হতে স্যার একটু সময় হয়ে যাবে স্যার, মেইল প্লাস 10 মিনিটস। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কতক্ষণ দেবে। আমি সব স্যারের ফিডব্যাক নিয়ে তারপরে সব সময়টা পিক করবো, কিন্তু পরীক্ষাটা 9টায় নিয়ে নিব, ঠিক আছে? স্যার দেন স্যার বৃহস্পতিবার 9টায় ফিক্স স্যার। ওকে, আমি পরীক্ষা বৃহস্পতিবার 9টায়, যাদের ঘুম ইম্পর্টেন্ট ঘুমাইবো, আমি তো না করতেছি না। স্যার আপনি স্যার একটু কাইন্ডলি আজকে যদি সিলেবাস দিয়ে দেন স্যার, আমরা আজকে রাত্রে দিব, আজকে রাতে ইমেল যাবে সবার কাছে। ওকে স্যার আপনি স্যার কালকে সকাল 9টায় ক্লাস নিতে যাচ্ছেন? হ্যাঁ, কালকে সকালে আমি ক্লাসটা দেবো, পরে ভেজালের মধ্যে পড়ে যাই।
আচ্ছা স্যার না তোমারটা পরে পাগল স্যার 10টায়। আচ্ছা স্যার সরি স্যার স্যার এই পাবেল স্যার 9টা বাজে বলছিল স্যার সরি স্যার স্যার তাহলে ঠিক আছে, আমার দাও 10টায় দাও, কেয়ার করবা। স্যার ওকে স্যার সরি স্যার ওকে, অসুবিধা নাই। ওকে, ফাইনাল হলো বৃহস্পতিবার সকাল 9টায় পরীক্ষা। পাস। জি স্যার ইনশাআল্লাহ স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আর ক্লাস শেষ না, ক্লাস আবার শুরু হচ্ছে। শোনো, যেটা বলতে চাচ্ছিলাম যে মেশিন টুল টেস্টিং। এখন মেশিন টুল টেস্টিং যদি আমি করি, তাহলে ঘটনা হলো যে কি করব আসলে, মেশিন টুল টেস্টিংটা কি জিনিস। এটাকে যদি কিছুক্ষণ আগে অলরেডি বলছি যে একটা মেশিন টুলের, আমার কথার মধ্যে অলরেডি চলে আসছে যে মেশিন টুলের যখন আমি টেস্ট করব, তখন কিছুক্ষণ আগে দুইটা টেস্ট বলছে, একটা স্ট্যাটিক আর একটা কি ডাইনামিক্স টেস্ট। এখন স্ট্যাটিক টেস্টে আসলে কি করে সেখানে হলো কি মূলত জিওমেট্রিক্যাল টেস্ট গুলা করা হয়। মানে কি, এই মনে করে এই যে একটা মেশিন, সাপোজ এই যে স্পিন্ডলটা যেটা ধরলো অ্যাক্সিসটা, এখন এটা প্যারালাল আছে কিনা, এটা নাকি এখানে ভিতরে কোনো মেকানিজমের কারণে এটা এদিকে কাইতে হয়ে থাকে, ওইদিকে কাইতে হয়ে থাকে, বা অ্যালাইনমেন্ট হয়ে এসে থাকে, সেটা থাকে কিনা সেটা আমাকে মেপে ফেলবো। ঠিক আছে, অর্থাৎ স্পিন্ডলটা সেন্ট্রিক কিনা সেটা মেপে ফেলবো। তারপরে এই কেরিয়াস থেকে এটার ম্যাক্সিমাম লেন্থটা কত সেটা মেপে ফেলবো, কারণ এগুলো আমার স্পেসিফিকেশন ছিল মেশিনের। সো এই জিনিসগুলা আমরা বলি জিওমেট্রিক্যাল টেস্ট অথবা স্ট্যাটিক্স টেস্ট অথবা অ্যালাইনমেন্ট টেস্ট রিলেটেড কথাবার্তা। দেন আরেকটা হলো যে প্র্যাকটিক্যাল টেস্ট, মেশিনটা চালায় বিভিন্ন প্যারামিটার গুলা দেখবো। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন মেশিনের ক্ষেত্রে আমরা মেশিন টুলের ক্ষেত্রে টেস্ট গুলা করবো। এখন সেই টেস্ট গুলা কি সবার জন্য এক? উত্তর হলো না। লেদ মেশিনের ক্ষেত্রে যে টেস্ট গুলা হয়তো বা দুই একটা মিল থাকতেও পারে, কিন্তু আবার মনে করো মিলিং মেশিনের সাথে এটা আবার ডিফারেন্স আছে। আবার মিলিং মেশিনের সাথে যে টেস্ট গুলা আমরা করব সেটা ড্রিলিং মেশিনের সাথে নাও মিলতে পারে, অনেকগুলা মিলতে পারে, অনেকগুলা কতগুলা কমন কম্পোনেন্ট যেগুলো থাকে সেগুলো মিলবে, বাকিগুলো মিলবে না। সো তোমাকে এগুলো আসলে কিছু প্রসিডিউর আছে যে লেদ মেশিনে কি করবা, মিলিং মেশিনে কি টেস্ট করবা, ড্রিলিং মেশিনে কি টেস্ট করবা। ঠিক আছে, এই টেস্টগুলা ভিন্ন ভিন্নই হয় আর কি। আচ্ছা, এবার যদি মনে করো যে অন্য একটা উদাহরণ আর কি, মনে করো যদিও সরাসরি এখানে দিচ্ছি না, মানে তোমার যদি মনে করো একটা ইডিএম মেশিন, ইলেকট্রো ডিসচার্জ মেশিন, ইডিএম মেশিনে তোমাকে কি টেস্ট করা উচিত? হতে পারে চেকিং অফ প্রিন্সিপাল হরাইজন্টাল ভার্টিক্যাল প্লেনস। এটা ইম্পর্টেন্ট যে তিনটা অ্যাক্সিস তোমাকে প্লেন গুলা আগে প্লেন আছে কিনা সেটা দেখতে হবে। দেন টেস্ট অফ স্ট্রেটনেস, প্যারালালিজম এন্ড কোয়ালিটি। যখন তুমি মনে করো একটা ইডিএম মেশিনের টসটাকে নাড়া দিবা, আমার সোজা নিয়ে যাবা, সেটা ঠিক মতো যাচ্ছে কিনা, অথবা এই তারটার এই মেশিনের যে মুভমেন্টটা সেটা হচ্ছে কিনা। তো এই যে অর্থাৎ স্ট্রেটনেস, প্যারালালিজম, কোয়ালিটি, কনসেন্ট্রিসিটি, অর্থাৎ এই একটা স্পিন্ডলের সাথে জবের যে কনসেন্ট্রিসিটি হওয়ার কথা সেটার সাথে ওই আবার টেল স্টকের কোএক্সিয়াল আছে কিনা। সো এই সমস্ত জিনিসগুলা আমাদের টেস্ট করা লাগবে। মুভমেন্ট অফ অল দ্য ওয়ার্কিং কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট কিরকম মুভ করতেছে সেই জিনিসগুলা। তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট তো আছে। তো এইভাবে আমাদের বিভিন্ন কম্পোনেন্ট আমাদের টেস্টগুলা করতে হবে। সো আমাদের এই জিনিসগুলার দিকে খেয়াল রাখতে হবে। আমরা তাইলে অ্যালাইনমেন্ট টেস্ট বলতে আমরা কি বুঝি? একটা alignment, what is checked during geometrical test or alignment test? খুব ইম্পর্টেন্ট ফর ফাইনাল এক্সাম অলসো, যে একটা লেদ মেশিনের অ্যালাইনমেন্ট টেস্ট বা জিওমেট্রিক্যাল টেস্ট বলতে আমরা কি বুঝি।
তো এটা অলরেডি বলছি যে একটা হলো স্ট্রেটনেস, সোজা আছে কিনা, ফ্ল্যাটনেস মানে কি সমতল আছে কিনা। মনে করো আমি একটা জবকে একটা শেপার বা প্ল্যানারে বসাচ্ছি, এখন সেই প্ল্যানার শেপারের মধ্যে যদি একদম প্লেনটা ফ্ল্যাট না থাকে, উঁচু নিচু থাকে বা কোনো সারফেস ঝামেলা থাকে, তাহলে একই এই সেম ইফেক্টটা কিন্তু তার সারফেসে আসবে প্রোডাক্টের ক্ষেত্রে। তো ফ্ল্যাটনেস, স্ট্রেটনেস, প্যারালালিজম, ইকুইডিস্টেন্স এন্ড কোইন্সিডেন্স, অর্থাৎ যেটা যেখানে ইকুইডিস্টেন্স থাকার কথা সেটা আছে কিনা। একটা চাকের ক্ষেত্রে মনে করো যে রেডিয়াল ডিস্টেন্সটা ঠিক মতো আছে কিনা, নাকি একটা বেশি একটা কম আগানো না, হ্যাঁ এই যে ইকুইডিস্টেন্স, কোইন্সিডেন্স। সো এই জিনিসগুলো, প্যারালালিজম অফ লাইন্স এন্ড প্লেনস, প্যারালাল মোশন, এগুলা কিন্তু মেশিনে আছে, এগুলো অলরেডি এই ধরনের ইস্যুগুলো একটা মেশিনে থাকে। তারপরে রেক্টিলিনিয়ার মুভমেন্ট, স্কোয়ারনেস অফ স্ট্রেট লাইনস এন্ড প্লেনস, হ্যাঁ এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। কোয়ালিটি অফ দ্য গাইডিং এন্ড বিয়ারিং সারফেস অফ বেস, আপরাইট বেস প্লেস আর অলসো টেস্টেড। অর্থাৎ এই রিলেটেড জিওমেট্রি রিলেটেড যত কিছু আছে সবগুলো আমাদের দেখতে। রোটেশন, রোটেশনটা কি ইসেন্ট্রিসিটি আছে কিনা, আউট অফ রাউন্ড, মানে মাঝে মাঝে দেখবে গাড়ির চাকা দেখবে যে গাড়ির এরকম 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 এদিক সেদিক মুভমেন্ট করে গাড়িতে, বিভিন্ন গাড়িতে পিছনের চাকাতে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তাদের অ্যালাইনমেন্ট ঠিক নাই। সো আউট অফ রাউন্ড, ইসেন্ট্রিসিটি। তারপর রেডিয়াল থ্রো অফ অ্যান অ্যাক্সিস এট এ গিভেন পয়েন্ট, মানে একটা পয়েন্টের এক্সিয়াল পয়েন্টের তার ইয়াটা ডিসটেন্সটা ঠিক আছে কিনা, হ্যাঁ রান আউট কিনা, পিরিয়ডিক্যাল অ্যাক্সিয়াল স্লিপ হচ্ছে কিনা, যে কিছুক্ষণ পর পর অ্যাক্সিয়াল স্লিপ হয়ে যাচ্ছে, হ্যাঁ মানে স্লিপমেন্ট হয়ে যাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন স্ক্রু যদি একটু হালকা নট প্রপারলি ফিট থাকে, দেখা গেল যে কিছুক্ষণ পরে স্লিপিং হয়, এই স্লিপিং গুলো হচ্ছে কিনা। তো এই সবগুলা আমরা আমরা বাই সামহাউ রিলেটেড টু জিওমেট্রিক্যাল টেস্ট। স্যার এগুলো স্ট্যাটিক লোডিং এ কেন আসবে স্যার? মানে রোটেশনটা, স্যার রোটেশনটা স্ট্যাটিক এই যে টেস্টের ভিতরে কেন আসতেছে স্যার? ওটা ডাইনামিক টেস্টে যাবে না? না, এটা হচ্ছে কি রোটেশনটার মধ্যে এই জিনিসগুলা জিওমেট্রিক্যাল ফল্ট থাকলে আসবে, বুঝছো না? আর আচ্ছা স্যার, আর রোটেশনের মধ্যে মনে করো তুমি আরপিএমটা মাপতেছো সাপোজ, এইটা কিন্তু ডাইনামিক, মানে এটা ডাইনামিক প্রপার্টি অফ দা, ঠিক আছে, মানে আরপিএমটা ঠিক আছে কিনা, হ্যাঁ কিন্তু আরপিএম ঠিক আছে, কিন্তু এই যে এই ধরনের ইস্যু গুলো যদি আসে সেটা ডিউ টু জিওমেট্রিক্যাল ইস্যু, ঠিক আছে, জিওমেট্রিক্যাল ফল্ট আছে বিধায় এই জিনিসগুলো হচ্ছে আর কি, ঠিক আছে। জি স্যার। থ্যাংক ইউ ফর ইউর নাইস কোশ্চেন, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। কিন্তু মানে অনেকে মনে করতে পারে রোটেশন তো ঠিকই আছে, কারণ রোটেশনের মধ্যে যে ইস্যুগুলো বলছি এটা হলো জিওমেট্রিক্যাল ফল্টের কারণে। ওকে, আচ্ছা আমরা মনে হয় যে আমি আসলে আজকে বেশি পড়াবো না, আজকে রানিং এর মধ্যে আছি, সত্যি কথা যে তোমাদের সাথে একটু দেখা করবো এই জন্য আসছি আজকে। আর ডিক্লারেশন অফ ক্লাস টেস্ট, এটা আমার খুব জরুরি, এই সপ্তাহে আমার একটা ক্লাস টেস্ট না নিলে না হয়, আমরা অলরেডি অনেক কিছু পড়াই ফেলছি। তো আমি তোমাদেরকে যাতে ক্লাস টেস্টে ফুল মার্কস পাও এরকম একটা সিলেবাস আমি দিব, যাতে সবাই বেশি বেশি পায়, এরকম একটা সিলেবাস দিব। তো সেই সিলেবাসটা আমি আজকে রাত্রেই তোমাদের ওই যে স্টুডেন্ট ME16 যে গ্রুপ, সেই গ্রুপে পাঠাবো। আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যারা 15 ব্যাচের আছে, এই গ্রুপে হয়তো পাই না, আমি খুঁজি, আমার কাছে সবার কানেকশন নাই, তাদেরকে তারা এখানে শুনতেছ আর কি 15 ব্যাচের, কাইন্ডলি তাদের কাছ থেকে যদি মেলটা ভুলে না যায় আজকেই তুমি কালেক্ট করে নিবে, তোমার দায়িত্ব আমি দিয়ে দিলাম। ওকে, 15 ব্যাচে যারা আছো তাদের আজকে রিকোয়েস্ট করব, আজকে যদি রাত্রে তাদের কাছে এই ধরনের মেল না যায় কোনো কারণে, আমি রিকোয়েস্ট করব তারা যেন 16 ব্যাচের সাথে কমিউনিকেশন করে মেলটা নেয়, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা মেল, অনলি রিলেটেড টু ক্লাস টেস্ট। ওকে, বৃহস্পতিবার ক্লাস টেস্ট at 9 o'clock. ক্লিয়ার? পেজগুলো একটু যদি বলে দিতেন। আমি গুছাই দেব, সুন্দর করে গুছাই দেব, ডোন্ট নিড টু ওরি। ওকে, ওরির কোনো কারণ নাই, আমি একদম সুন্দর করে গুছাই দেব যে এই জিনিসগুলো পড়ো, এগুলাই ক্লাস টেস্ট। ওকে, আমি জানি অল অফ ইউ আর টু মাচ বিজি, ইউ হ্যাভ নো টাইম টু রিড সো মাচ আইটেম, আমি একদম ফিক্সড করে দেব। ওকে জি স্যার। ওকে, তাইলে কালকে আমরা এইগুলা পড়বো, এগুলা কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো আমরা, ঠিক আছে।
খুব শর্টলি ক্লাস নিলাম 10 জি, মিনিটের স্যার। ক্লাস। কিছুই পড়াই নাই। স্যার, হুম। তো আর কোন কথা আছে? ক্লাসটা শেষ করে দিব কিন্তু। জি স্যার। ওকে, ভালো থাকো সবাই, আমি অ্যাটেন্ডেন্স দেখে নিয়ে নিব।